আজকে আপনারা দেখবেন গ্রামের এক অভিশপ্ত কুয়োর গল্প। চলুন তাহলে তাড়াতাড়ি শুরু করি। গ্রামের শেষ প্রান্তে এক রহস্যময় বটগাছের নিচে স্থাপিত একটি পুরনো কুয়ো ছিল। গ্রামের সবাই বিশ্বাস করত এই কুয়োতে এক অভিশপ্ত আত্মা বাস করে। ছোটবেলা থেকেই গ্রামের বাচ্চারা শিখেছিল সেই কুয়োর কাছে কখনো যাওয়া যাবে না, বিশেষ করে সন্ধ্যার পর। একবার সেই কুয়ো থেকে জল তুলতে গিয়ে এক লোক হারিয়ে যায়। তারপর থেকে আর কেউ সেই কুয়োর ধারের কাছে যায়নি। তবে কৌতূহলী কিশোর রানা ছিল একেবারে আলাদা। সে ভৌতিক কাহিনীগুলোর প্রতি বিশ্বাসী ছিল না এবং কুয়োর সত্যতা জানতে চেয়েছিল। তার বন্ধু রাফি ও মিতু তাকে অনেকবার সাবধান করেছিল, কিন্তু রানা সেসব কথায় কান দেয়নি। একদিন সন্ধ্যায় সে সাহস নিয়ে একাই সেই কুয়োর দিকে রওনা দিল। সন্ধ্যার পরপরই সে কুয়োর কাছে পৌঁছলো। চারিদিকে ঝিঝি পোকার শব্দ আর হালকা বাতাস বইছে। কুয়োর কাছে গিয়ে রানা মাটির নিচ থেকে শীতল একটা বাতাসের ঝাপটা অনুভব করলো। তার গায়ের লোম খাড়া হয়ে গেল, কিন্তু সে সাহস হারালো না। কুয়োর পাড়ে বসে সে নিচে তাকিয়ে দেখল কুয়োর ভেতরটা একেবারে অন্ধকারাচ্ছন্ন। কোনো আওয়াজ নেই, কোনো নড়াচড়া নেই, যেন কোনো গভীর রহস্য লুকিয়ে আছে সেখানে। কিছুক্ষণ পর হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা বিকট হাসির আওয়াজ ভেসে এলো। রানার হাত পা কাঁপতে শুরু করলো, কিন্তু সে নিজেকে বোঝালো এটা তার মনের ভুল। সে কুয়োতে বাঁধা দড়ি টেনে উপরে তুলল। কুয়োর নিচ থেকে এক পুরনো ঘটি উঠে এলো, যা দেখতে ছিল অস্বাভাবিক রকমের ভারী। রানা সেটি হাতে নিয়ে পরীক্ষা করছিল। হঠাৎ করে সে দেখতে পেল ঘটির ঢাকনা একটু নড়ছে। ঘটির ভেতর থেকে আবারও সেই হাসির আওয়াজ আসছে, এবার যেন আরও পরিষ্কার। রানা ঘটি খুলতে যাচ্ছিল, এমন সময় কুয়োর নিচ থেকে এক হাত তার পায়ের দিকে বাড়িয়ে দিল। রানা আতঙ্কে পিছিয়ে পড়ল, কিন্তু পা সরানোর আগেই সেই হাত তার পায়ে ধরে ফেলল। আর কুয়ো থেকে ক্রমশ বেরিয়ে এলো এক ভৌতিক ছায়ামূর্তি। তার সাদা চোখ, পাথরের মতো শীতল মুখ আর দেহটা যেন কোনো অশুভ শক্তিতে গঠিত। মূর্তিটা রানার দিকে এগিয়ে এলো, আর তার কণ্ঠ থেকে এক ভয়াবহ শব্দ বেরোলো, আমাকে মুক্ত করো, না হলে তোমার আত্মাও এই কুয়োর মধ্যে আটকে পড়বে। রানা ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সেই মূর্তিটা রানার চারপাশে ঘুরপাক খাচ্ছিল, তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছিল। সেই সময় হঠাৎ করেই রানা দেখতে পেল তার পকেটে থাকা ছোট্ট একটি তাবিজ ঝলমল করতে শুরু করেছে। এই তাবিজ তার দাদু তাকে দিয়েছিলেন, সব সময় রক্ষা করবে বলে। মূর্তিটা তাবিজের দিকে তাকাতেই কেমন যেন পিছু হটতে শুরু করলো। তার বিকৃত মুখে এক প্রকার আতঙ্ক ফুটে উঠল। এই তাবিজ, এটাকে দূরে সরাও, মূর্তিটা চিৎকার করে বলল। কিন্তু রানা তখন বুঝতে পেরেছিল তার হাতে রক্ষার উপায় আছে। তাবিজটা ধরে রানা কুয়োর দিকে এগিয়ে গেল এবং তাবিজটা কুয়োর ভেতরে ফেলতে উদ্যত হলো। কিন্তু মূর্তিটা এবার হঠাৎ করেই চুপ হয়ে গেল, যেন কিছু বোঝার চেষ্টা করছে। তুমি জানো না তুমি কি করতে যাচ্ছ? মূর্তিটা ফিসফিস করে বলল। এই তাবিজ যদি কুয়োর ভেতরে পড়ে, তবে এই কুয়োর অভিশাপ ছড়িয়ে পড়বে। রানা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। সে জানতো না কি করবে। মূর্তিটার কথা কি সত্যি, নাকি এটাও ছলনা? তারপর এক মুহূর্তের সাহস নিয়ে রানা তাবিজটা কুয়োর ভেতরে ফেলে দিল। তখনই কুয়োর ভেতর থেকে এক বিকট বিস্ফোরণের আওয়াজ হলো, যেন ভূমিকম্প শুরু হয়েছে। কুয়োর চারপাশে গাছপালাগুলো কাঁপতে লাগলো। মাটির নিচ থেকে এক শীতল বাতাস উঠে আসছিল, আর সেই মূর্তিটা যেন ধোঁয়ায় মিশে যেতে লাগলো। তার চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল। রানা কুয়োর পাড় থেকে পিছিয়ে এসে দেখল সব কিছু শান্ত হয়ে গেছে,
সেই ভয়ঙ্কর মূর্তি আর নেই। শুধু কুয়োর ভেতর থেকে আসছিল একটা হালকা শীতল বাতাসের প্রবাহ। তারপর রানা বাড়ি ফিরে এলো। সে জানতো আজ সে শুধু নিজেকে নয়, পুরো গ্রামকে এক ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্ত করেছে। সেই রাতের পর থেকে কুয়ো আর কাউকে ভয় দেখায়নি, আর গ্রামের লোকেরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছিল। তবে রানা কখনো ভুলতে পারেনি সেই চোখের চাহনি আর সেই রাতে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাগুলো।